বন্ধুরা, জানেন কি, বিহারের নির্বাচনটা এবার একদম সিনেমা হয়ে গেছে। মানে কে কাকে টপকে যাবে, কে কার সঙ্গে থাকবে, একদম চেস খেলার মতো চাল চলছে। একদিকে এনডিএ মানে বিজেপি, জেডিইউ আর বাকিরা, আর অন্যদিকে ইন্ডিয়া জোট, রাহুল গান্ধী, তেজস্বী যাদব, কংগ্রেস, লেফট, সবাই একজোট। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? মিডিয়ার এক দল, যাদেরকে আমরা গদি মিডিয়া বলি, তারা আবার নতুন গুজব ছড়াচ্ছে। বলছে নাকি ইন্ডিয়া জোটে সিট ভাগাভাগি নিয়ে নাকি সমস্যা হয়েছে। তেজস্বী নাকি দিল্লি চলে গেছে ঝামেলা মেটাতে। এখন ভেবে দেখুন, কেউ যদি হঠাৎ দিল্লি যায়, মানে কি সঙ্গে সঙ্গে সিট ভাগাভাগির গন্ডগোল? একদম না। ওরা শুধু একটা ছবি দেখলো, তেজস্বী, লালু যাদব আর কংগ্রেসের অখিলেশ সিং একসঙ্গে, আর শুরু হয়ে গেল গল্প বানানো। কিন্তু আমি আপনাকে বলি আসল ব্যাপারটা কি। তেজস্বী দিল্লি গেছে অন্য কারণে। আসলে রাহুল গান্ধী এখন পুরো দমে স্ট্র্যাটেজি বানাচ্ছেন নির্বাচনের আগে। আপনার জানা আছে বিহারে মোট 243টা সিট, ভোট হবে 2 দফায়। 6 নভেম্বর প্রথম দফা, 11 নভেম্বর দ্বিতীয়, আর ফল 14 নভেম্বর। এই নির্বাচনে কিন্তু একটাই ফ্যাক্টর সব পাল্টে দিতে পারে: দলিত ভোটাররা। দেখুন, বিহারে দলিত ভোটার প্রায় 16%। মানে এরা যদি একদিকে একটু বেশি ঝুঁকে পড়ে, পুরো ফলাফল উল্টে যেতে পারে। ইন্ডিয়া জোটে মুসলিম, যাদব আর সাধারণ সম্প্রদায়ের একটা শক্ত ব্লক আছে, আর এনডিএর কাছে আছে কিছু অতি পিছিয়ে পড়া ভোট আর উচ্চবর্ণের সমর্থন। তাহলে সে সিদ্ধান্ত কার হাতে? দলিতদের। আর এখানে রাহুল গান্ধী খেলেছেন একটা মাস্টার স্ট্রোক। তিনি বুঝে গেছেন যদি দলিত ইস্যুতে সরকারকে কোণঠাসা করা যায়, তাহলে ভোটের হাওয়া একদম বদলে যাবে। তাই তিনি এখন থেকে দলিতদের উপর অত্যাচারের ঘটনাগুলো নিয়ে ফোকাস করছেন। উদাহরণ দিই, রায়বেরেলিতে একটা দলিত ছেলের খুন হয়েছে। রাহুল নিজে সেখানে যাচ্ছেন পরিবারটার সঙ্গে দেখা করতে। হরিয়ানার আইপিএসের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন। এইসব ঘটনা দিয়ে উনি একটা বড় ইস্যু তুলবেন, দেশে দলিতরা নিরাপদ নয়, এই মেসেজটাই ছড়াতে চাইছেন। এখন বুঝছেন তো, এই ইস্যুটা যদি বিহারে পৌঁছে যায়, যেখানে 16% দলিত ভোট, তাহলে ইন্ডিয়া জোটের পক্ষে হাওয়া বইতে শুরু করবে। তাই না হলে হঠাৎ মিডিয়া গুজব ছড়াচ্ছে কেন? কারণ রাহুলের এই মাস্টার স্ট্রোকেই ওরা ভয় পাচ্ছে। তাই তেজস্বী দিল্লি গেলেই গল্প বানানো হচ্ছে, সিট শেয়ারিং নাকি ভেঙে গেল। কিন্তু বাস্তবে কি জানেন? সিট শেয়ারিং তো অনেক আগেই ঠিক হয়েছে। আরজেডি লড়বে 134টা সিটে, কংগ্রেস 55-তে, আর লেফট 32-এ, আর ভিআইপি 16-তে, আর ছোট দল 7টা সিটে। সব কিছু প্ল্যান মাফিক চলছে। আর সিএম ফেস হিসেবে সবাই একমত তেজস্বী যাদব, কারণ সার্ভেতে তেজস্বী নম্বর 1। সি ভোটার্সের রিপোর্টে তেজস্বীর জনপ্রিয়তা 35%, নীতিশের 15%, আর প্রশান্ত কিশোরের 20%। আপনি নিজে হিসাব করুন, প্রায় দ্বিগুণ ফারাক। তাই রাহুল নিজে তেজস্বীকে ডেকেছেন দিল্লিতে নতুন নির্বাচনী প্ল্যান নিয়ে আলোচনা করার জন্য। কালকেই মিটিং। রাহুল, তেজস্বী, মুকেশ সাহনি, লালু সবাই ওখানে থাকবেন। মূল বিষয় হচ্ছে দলিত ভোট নিয়ে কিভাবে মাঠে নামা যায়। তবে আর একটা কারণও আছে, যেটা নিয়ে অনেকেই জানেন না। বন্ধুরা, তেজস্বী আর লালু যাদব দিল্লি গেছেন শুধু রাজনীতি নয়, একটা বড় আইনি ঝামেলার কারণেও। আপনি জানেন হয়তো, ল্যান্ড ফর জব কেসটা নিয়ে কতটা হইচই চলছে। এই মামলায় লালু, রাবড়ি দেবী, তেজস্বী, এমনকি মিসা ভারতী সবাই অভিযুক্ত। 13ই সেপ্টেম্বর কোর্টে হিয়ারিং ছিল, তাই ওরা দিল্লি এসেছে হাজিরা দিতে। কিন্তু মিডিয়া কি করলো জানেন? এই কোর্ট কেসটা চেপে গেল আর বলল তেজস্বী নাকি দিল্লি এসেছে সিট ভাগাভাগি নিয়ে ঝামেলা মেটাতে। মানে সত্যিটা ঢেকে গুজব ছড়ানো। এটাই তো ওদের আসল কাজ। কিন্তু বাস্তবটা একদম উল্টো। ইন্ডিয়া জোটের ভেতরে এখন সবাই একসঙ্গে কাজ করছে, একেবারে সলিড টিম ওয়ার্ক চলছে। তেজস্বী সিএম হবেন, এটা প্রায় ফাইনাল। আর রাহুলের প্ল্যান হচ্ছে বিভিন্ন কমিউনিটি থেকে ডেপুটি সিএম তৈরি করা, যেমন একজন দলিত, একজন মুসলিম, একজন ওবিসি, যাতে পুরো রাজ্যের মানুষ মনে করে এই সরকার আমাদের। এটা একটা ক্লেভার প্ল্যান, কারণ একদিকে বিজেপি আর জেডিইউ একে অপরের গলায় পড়েছে, আর অন্যদিকে ইন্ডিয়া জোট ধীরে ধীরে এক দড়িতে বাঁধা পড়ছে। এখন আসি এনডিএর দিকটা। ওইদিকে কিন্তু একেবারে ধোঁয়া উঠছে। গতকালই 8 ঘন্টার মিটিং হয়েছে, 8 ঘন্টা।
তবু কোনো রেজাল্ট নেই। চিরাগ পাসওয়ান, উপেন্দ্র কুশওয়াহা, জিতেন রাম মাঝি সবাই নিজের নিজের ডিমান্ডে অটল। চিরাগ বলছে 35 সিটের নিচে যাব না, উপেন্দ্র বলছে আমাদের কম দিলে গণ্ডগোল হবে, আর বিজেপি তো মাঝখানে পড়ে একদম হাঁপাচ্ছে। অমিত শাহ, নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান সবাই মিটিং করে ক্লান্ত। শেষমেশ পিএম মোদিকেই নামতে হয়েছে, যা আসলে প্ল্যানে ছিল না। মানে বুঝলেন তো, এত বড় রাজনৈতিক জোট অথচ এখন নিজেরাই নিজেদের নিয়ে লড়ছে। এই অবস্থায় আবার নিত্যানন্দ রায়কে পাঠানো হয়েছে চিরাগকে বোঝাতে। রাজ্যসভা বা কাউন্সিলের সিট অফার করা হয়েছে, কিন্তু চিরাগ বলছে আমাকে আমার সিট দাও, প্রতিশ্রুতি নয়। এখন এনডিএর মধ্যে চাপা উত্তেজনা, কে কাকে ছেড়ে যায়, কে কাকে ধরে রাখে। আর এই সুযোগে রাহুল গান্ধী আর তেজস্বী একসাথে মাঠে নামছে দলিত ইস্যু নিয়ে গোটা বিহারের ভোট ইকুয়েশন ঘুরিয়ে দিতে। মানে এক কথায় ওরা খেলবে মাথা দিয়ে আর এরা খেলছে পেশি দিয়ে। এখন দেখার বিষয় কারা জেতে। তবে একটা কথা বলি বন্ধুরা, এখনকার মিডিয়া তো সত্যি বললেই ভিউজ পায় না, তাই গুজবই এখন ওদের টিআরপির মেশিন। তেজস্বী দিল্লি গেলেই গণ্ডগোল, লালু কিছু বললেই সংঘাত, রাহুল কোনো পরিকল্পনা নিলেই ফাটল। অথচ আসল ফাটল তো অন্যদিকেই হচ্ছে, যেটা ওরা ঢাকছে। আপনিই বলুন, এত বড় মাস্টার প্ল্যান যদি ঠিক মতো এক্সিকিউট হয়, তাহলে কি রাহুল গান্ধীর দলিত ইস্যু নির্বাচনে ট্রাম্প কার্ড হবে না? আমি তো বলবো এইবার খেলা জমে যাবে। দেখুন, রাহুল গান্ধীর এই পুরো কৌশলটা শুধু ভোটের জন্য নয়, উনি একটা লং টার্ম ন্যারেটিভ তৈরি করতে চাইছেন। মানে শুধু বিহার না, দেশ জুড়ে দলিত অপমান আর সামাজিক ন্যায় বিচার নিয়ে একটা নতুন আলোচনার ধারা চালু করতে চাইছেন। আর বিহার তো রাজনৈতিকভাবে সেন্সিটিভ রাজ্য, এখান থেকে ইস্যু ন্যাশনাল হয়ে যায়। তাই ভাবুন, যদি রাহুল গান্ধী ঠিক সময়ে এই ন্যারেটিভ তৈরি করে ফেলেন, তাহলে শুধু বিহার না, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, এমনকি মধ্যপ্রদেশেও তার প্রভাব পড়বে। তখন যেভাবে উনি মাঠে নামছেন, সেটা একদম পুরনো দিনের কংগ্রেসের মতো, ভোটের আগে মানুষের পাশে। এটা ইমেজ গড়ার রাজনীতি, যেটা এখনকার দিনে অনেক বড় একটা জিনিস। তেজস্বী যাদবের ক্ষেত্রেও একই ব্যাপার। ছেলেটার বয়স হয়তো এখনও কম, কিন্তু একদম ম্যাচিওর রাজনীতিবিদ হয়ে উঠেছে। ও জানে রাহুলের সঙ্গে থেকে যদি এই নির্বাচনে বড় কিছু করতে পারে, তাহলে ভবিষ্যতে ন্যাশনাল পলিটিক্সে ওর নাম উঠবেই। তেজস্বী এখন শুধু লালু যাদবের ছেলে না, ও নিজের নামে একটা ব্র্যান্ড তৈরি করেছে। যুব, পরিবর্তন, নতুন মুখ, এইসব ট্যাগলাইনে ওর ইমেজ গড়ছে। আর রাহুল সেটা বুঝেছেন, তাই উনি ওকে সামনে ঠেলে দিচ্ছেন যে তুই থাক ভাই, আমি ব্যাক এন্ডে কাজ করি। এই টিম ওয়ার্কটাই ইন্ডিয়া জোটের শক্তি হয়ে উঠেছে। কিন্তু বন্ধুরা, একটা মজার ব্যাপার বলি, গদি মিডিয়া যেভাবে ওদের নিয়ে গল্প বানাচ্ছে, তাতে উল্টে লাভ হচ্ছে কিন্তু ইন্ডিয়া জোটেরই। কারণ যত গুজব ছড়াচ্ছে, ততই মানুষ কৌতূহলী হচ্ছে। আচ্ছা, তেজস্বী রাহুল আসলে কি এই প্ল্যান করছে? এই কিউরিওসিটিটাই ভোটে হিউজ রোল প্লে করবে। এদিকে এনডিএর মধ্যে যে কোন্দল চলছে, সেটা কিন্তু এখন চেপে রাখা যাচ্ছে না। উপেন্দ্র কুশওয়াহা বারবার বলছেন আমাদের দলকে অবমূল্যায়ন করা হচ্ছে। আর এই ঝামেলা যত বাড়বে, ইন্ডিয়া জোটের জন্য তত সহজ হবে গ্রাউন্ডে ক্যাম্পেন করা। আর জানেন তো, বিহারের ভোট মানেই আবেগ, জাতপাত, ইস্যু, এই তিনটার মিশ্রণ। যে দল এই তিনটার ব্যালেন্স রাখতে পারবে, সে জিতবে। আর রাহুল তেজস্বী এই তিনটাই টার্গেট করছে। একদিকে দলিত ইস্যু মানে ইমোশনাল, অন্যদিকে যুবমুখ মানে আইডেন্টিটি, আর পাশাপাশি ন্যায় রাজনীতি মানে ইস্যু বেসড। আপনি ভাবুন, এই তিনটে একসঙ্গে আনা মানে একেবারে ফুল প্যাকেজ ক্যাম্পেন। এখন শুধু মাঠে নামার পালা। তাই বন্ধুরা, আমি আপনাকে একটা কথা বলবো, এই নির্বাচনটা না শুধু বিহারের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং ভারতের রাজনীতির নতুন দিকও দেখাবে। যদি ইন্ডিয়া জোট এই নির্বাচনে ভালো করে, তাহলে 2029-এর লোকসভা ভোটেও ইকুয়েশন পুরো পাল্টে যেতে পারে। তাই সবাই এই নির্বাচনটাকেই মিনি ন্যাশনাল টেস্ট বলছে। বন্ধুরা, এই যে সবাই বলছে বিহারের নির্বাচন নাকি একটা মিনি ন্যাশনাল টেস্ট, এটার পেছনে আসলে অনেক বড় কারণ আছে। কারণ বিহার এমন একটা রাজ্য যেখানকার রাজনৈতিক হাওয়া প্রায় দেশের অন্য রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ে। আপনি দেখুন, লালু যাদবের সময় থেকে বিহার মানে রাজনীতি স্কুল। যে এখানে খেলাটা বুঝতে পারে, সে অল ইন্ডিয়া লেভেলে রাজনীতি করতে পারবে, এই বিশ্বাসটা এখনও আছে। তাই এখনকার সব বড় নেতারা, রাহুল, অমিত শাহ, মোদি, তেজস্বী, সবাই কিন্তু বিহারে নিজের নিজের পজিশন সেট করতে চাইছে।
কারণ এখানে যদি মানুষ একবার তাদের মেনে নেয় তাহলে সেই হাওয়া দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। এখন ধরুন রাহুল গান্ধীর কথাই ধরি, তিনি জানেন সরাসরি মোদির সঙ্গে লড়াই করা এখন কঠিন, তাই তিনি নিচের স্তর থেকে শুরু করেছেন। মানে দলিত, পিছিয়ে পড়া, কৃষক, যুবক, এই ক্লাসের মানুষের সঙ্গে সংযোগ গড়ে তুলছেন। তেজস্বী সেই প্ল্যানের প্রথম টেস্ট কেস। যদি বিহারে কাজ করে তাহলে সেই একই মডেল তিনি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে কপি করবেন। মানে রাজনীতি এখন পরীক্ষার মতো হয়ে গেছে, এক জায়গায় সাকসেস মানে পরের রাজ্যে কপি পেস্ট। আর এই জন্যই রাহুল গান্ধী ও তেজস্বীর মিটিংটা এত গুরুত্বপূর্ণ ছিল। এটা শুধু সিট ভাগাভাগির নিয়ে মিটিং নয়, বরং আগামী ভারতের রাজনীতির ড্রাফট মিটিং। দেখুন, ওরা এখন এমন একটা প্ল্যান নিচ্ছে যেটা শুধু ভোট নয়, মানুষকে ইমোশনালি কানেক্ট করবে। যেমন দলিত অত্যাচার, যুব বেকারত্ব, কৃষক সমস্যা, এইসব ইস্যু একসাথে নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করছে, যেটা খুব সহজ ভাষায় বোঝানো যায় সাধারণ ভোটারকে। এদিকে এনডিএ ওই দিক থেকে অনেকটা পিছিয়ে পড়ছে, কারণ ওদের এখন ফোকাস হচ্ছে পাওয়ার ব্যালেন্স ধরে রাখা, মানে কে কতটা সিট পাবে, কে কাকে মানবে না, এইসব ঝামেলা। মোদি, সাহা দুজনেই জানে বিহারে একটু গন্ডগোল হলেই ন্যাশনাল ইমেজে ধাক্কা লাগবে, তাই ওরা চায় যেভাবে হোক একটা কম্প্রোমাইজ করে ফেলতে। কিন্তু সমস্যা কি জানেন, যেখানে এতগুলো ছোট দল, প্রত্যেকেরই ইগো আর ডিমান্ড আলাদা, সেখানে কম্প্রোমাইজ করাটাই সবচেয়ে বড় যুদ্ধ। এখন আবার চিরাগ পাসওয়ানকেও আন্ডার এস্টিমেট করা যাবে না। লোকটা তরুণ কিন্তু পলিটিক্যালি অনেক স্মার্ট। ওর বাবার উত্তরাধিকার প্লাস নিজের পপুলারিটি দুটোই আছে, তাই চিরাগ এখন স্পষ্ট বলছে আমি নীতিশের সঙ্গে যাব না। মানে এনডিএর ভেতরেই একটা মিনি অপোজিশন তৈরি হচ্ছে। আর এইসব ঘটনার মধ্যে রাহুল তেজস্বীর জুটি শান্তভাবে নিজেদের গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করছে। আপনি ভাবুন, একদিকে বিশৃঙ্খলা, অন্যদিকে প্রস্তুতি। এই দুই ছবির মধ্যে পার্থক্যটাই কিন্তু ভোটের সময় মানুষ টের পাবে। বিহারের মানুষ কিন্তু বোকা নয়, ওরা অনেক কিছু চুপচাপ বোঝে, কিন্তু ভোটের দিন সেটা বোঝায়। তাই আমি তো বলবো এইবারের ভোটে একটা সাইলেন্ট ওয়েভ তৈরি হতে পারে, যেটা এখন দেখা যাচ্ছে না, কিন্তু ভোটের রেজাল্টের দিন সবাই তাক লাগিয়ে যাবে। কারণ এখন মিডিয়া শুধু আওয়াজ করছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে অন্য হাওয়া বইছে। দলিত, যুব, মুসলিম, সাধারণ মানুষ, এইসব ভোটাররা নীরবে মুড তৈরি করছে। আর এই মুডটায় রাহুল গান্ধী ধরতে পেরেছেন। তেজস্বী সেই মুডের মুখ। দুজন একসঙ্গে থাকলে ইকুয়েশন ডেঞ্জারাস হয়ে যাবে বিজেপির জন্য। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।